আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক পরিচয়ের বড় একটি অংশ গড়ে তুলেছেন একটি সরল ধারণার উপর। আমেরিকার প্রেসিডেন্টরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত সতর্কতার সঙ্গে মার্কিন শক্তি ব্যবহার করেছেন। তার যুক্তি হল, মিত্র ও প্রতিপক্ষ উভয়ই বুঝে গেছে যে ওয়াশিংটনের হুমকি অনেক সময় বাস্তব পদক্ষেপে পরিণত হয় না, ফলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমেছে। গাজা নিয়ে ট্রাম্পের উদ্যোগ ছিল এই ধারণার বিপরীত প্রমাণ দেওয়ার একটি সুযোগ। তার পরিকল্পনা ছিল একটি কাঠামো নির্ধারণ করা, সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেটি গ্রহণে বাধ্য করা এবং দেখানো যে যুক্তরাষ্ট্র এখনও এমন একটি শক্তি যার সিদ্ধান্ত উপেক্ষা করা সহজ নয়। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দ্রুত আপত্তি সেই উদ্যোগের সামনে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এটি কেবল দুই নেতার মধ্যে নীতিগত মতপার্থক্য নয়, বরং প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রকে নিজের ঘোষিত কূটনৈতিক লক্ষ্য বাস্তবায়নে এমনকি ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধেও প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে প্রস্তুত। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ট্রাম্পের ১৫ দফা কাঠামোর মূল ধারণা ছিল পারস্পরিক ও ধাপে ধাপে অগ্রসর হওয়া। হামাস একটি অন্তর্বর্তী ব্যবস্থার অধীনে অস্ত্র সমর্পণ করবে, আন্তর্জাতিক স্থিতিশীলতা কাঠামো ও ফিলিস্তিনি নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে এবং নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করবে। কিন্তু নেতানিয়াহুর অবস্থান কার্যত এই সমীকরণ বদলে দিয়েছে। তার দাবি, হামাস পুরোপুরি বা প্রকৃত অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল কোনো অর্থবহ প্রত্যাহার করবে না। শুনতে এটি কঠোর নিরাপত্তা শর্ত মনে হলেও এর সবচেয়ে বড় সমস্যা হলো, সম্পূর্ণ নিরস্ত্রীকরণ বলতে কি বোঝাবে তা কে নির্ধারণ করবে এবং কে তা যাচাই করবে। যদি শেষ সিদ্ধান্ত ইসরায়েলি সরকারের হাতেই থাকে, তাহলে প্রত্যাহার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া সম্ভব। ইসরায়েল যদি দাবি করে যে হামাসের অস্ত্র এখনও গোপনে রয়ে গেছে অথবা নতুন কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে, তাহলে প্রত্যাহার আবারও স্থগিত হতে পারে। ফলে নিরস্ত্রীকরণ তখন আর শান্তি প্রতিষ্ঠার একটি ধাপ থাকে না, বরং পুরো প্রক্রিয়ার উপর স্থায়ী রাজনৈতিক ভেটোতে পরিণত হতে পারে। এখানে মূল বিতর্ক হামাস অস্ত্র রাখবে কিনা তা নয়। একটি বিশ্বাসযোগ্য যুদ্ধ পরবর্তী ব্যবস্থার ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে হামাস স্বাধীন সশস্ত্র কর্তৃপক্ষ হিসেবে টিকে থাকতে পারবে না। আসল লড়াই হচ্ছে পরিবর্তনের ক্রম বা সিকোয়েন্সিং কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে। ট্রাম্পের কাঠামো অনুযায়ী ইসরায়েলকে ধীরে ধীরে কিছু নিয়ন্ত্রণ আন্তর্জাতিক ও ফিলিস্তিনি অন্তর্বর্তী কাঠামোর হাতে ছেড়ে দিতে হবে। কিন্তু নেতানিয়াহুর অবস্থান ইসরায়েলের হাতে সেই সিদ্ধান্তের চাবিকাঠি রাখে। কখন নিরাপত্তা হুমকি শেষ হয়েছে, কখন প্রত্যাহার সম্ভব এবং কখন নতুন রাজনৈতিক ব্যবস্থা কার্যকর হবে। অর্থাৎ ইসরায়েল যদি একাই নির্ধারণ করে যে হুমকি পুরোপুরি শেষ হয়নি, তাহলে প্রত্যাহারও অনির্দিষ্টকাল পিছিয়ে যেতে পারে। এর ফলে যুদ্ধ শেষ হওয়ার বদলে গাজায় দীর্ঘমেয়াদী ইসরায়েলি সামরিক উপস্থিতি প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। দুই নেতার রাজনৈতিক স্বার্থের পার্থক্য এই সংঘাতকে আরও গভীর করেছে। ট্রাম্প চান গাজা যুদ্ধের অবসান ঘটিয়ে একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জন করতে। তিনি এমন একটি ফলাফল চান যার সঙ্গে তার নিজের রাজনৈতিক ব্র্যান্ড যুক্ত থাকবে এবং যা প্রমাণ করবে যে প্রচলিত কূটনীতি যেখানে ব্যর্থ হয়েছে সেখানে তার নেতৃত্ব ফল দিতে পারে। নেতানিয়াহুর হিসাব সম্পূর্ণ ভিন্ন। তার জন্য যুদ্ধ কেবল নিরাপত্তা অভিযান নয়, এটি ইসরায়েলি বিজয়ের সংজ্ঞার সঙ্গে সরাসরি যুক্ত। এমন কোনো সমঝোতা যেখানে যুদ্ধ থেমে যায় কিন্তু হামাসের কিছু সক্ষমতা অবশিষ্ট থাকে, অথবা ফিলিস্তিনি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো গাজায় বাস্তব কর্তৃত্ব পায়, তা তার ডানপন্থী রাজনৈতিক মিত্রদের কাছে যুদ্ধের লক্ষ্য পরিত্যাগ হিসেবে বিবেচিত হতে পারে। ফলে ট্রাম্প যেখানে ফলাফলকে সাফল্যের মাপকাঠি হিসেবে দেখছেন, নেতানিয়াহু সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ও রাজনৈতিক বিজয় নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। এখানেই ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতি এবং
মার্কিন কৌশলগত স্বার্থের সংঘাত স্পষ্ট হয়েছে। নেতানিয়াহু এমন এক রাজনৈতিক শক্তির উপর নির্ভরশীল যারা ফিলিস্তিনি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে। ওয়াশিংটনে যে সমঝোতা বাস্তবসম্মত বলে মনে হতে পারে সেটি নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি বাস্তবতা উপলব্ধি করেছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত রেড লাইন অনেক সময় ইসরায়েল শক্তভাবে আপত্তি জানালে নমনীয় হয়ে যায়। আপত্তি জানানো, নিরাপত্তা যুক্তি তুলে ধরা, রাজনৈতিক চাপ তৈরি করা এবং শেষ পর্যন্ত ওয়াশিংটনের অবস্থান নরম হওয়ার অপেক্ষা করা, এই কৌশল অতীতেও দেখা গেছে। এখানে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো তার কথার সঙ্গে বাস্তব ক্ষমতা প্রয়োগের সামঞ্জস্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দেয়, তাই ওয়াশিংটনের হাতে প্রভাব বিস্তারের বাস্তব উপায় রয়েছে। অস্ত্র সহায়তার শর্ত আরোপ, অস্ত্র সরবরাহের গতি কমানো কিংবা স্পষ্ট করে দেয়া যে মার্কিন সহায়তা কোনো পরিস্থিতিতেই স্বয়ংক্রিয় নয়, এসব পদক্ষেপ তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু এগুলো বাস্তবায়ন করতে হলে ট্রাম্পকে বড় রাজনৈতিক মূল্য দিতে হবে। ইসরায়েলের সঙ্গে বিরোধে যাওয়া শুধু নেতানিয়াহুর সঙ্গে সংঘাতে যাওয়া নয়, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো, কংগ্রেস, লবিং এবং জনমতের প্রশ্ন জড়িত। গাজার ভবিষ্যৎ নিয়েও এখানেই বড় প্রশ্ন তৈরি হয়েছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, এই বক্তব্য ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে স্বীকার করলেও যুদ্ধের পর গাজা কেমন হবে তার উত্তর দেয় না। হামাসকে সামরিকভাবে দুর্বল করা একটি লক্ষ্য, কিন্তু ভবিষ্যৎ যুদ্ধ ঠেকাতে প্রয়োজন বৈধ রাজনৈতিক কাঠামো, কার্যকর প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণ। যদি গাজা অনির্দিষ্টকাল ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকে এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলো দুর্বল বা বাদ পড়ে যায়, তাহলে সশস্ত্র প্রতিরোধের মূল রাজনৈতিক ও সামাজিক কারণগুলো বিলীন হবে না, বরং নতুন রূপে ফিরে আসতে পারে। সুতরাং বিতর্কটি কেবল যুদ্ধবিরতি বা প্রত্যাহারের সময়সূচি নিয়ে নয়, এটি মূলত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কার হাতে থাকবে সেই প্রশ্ন। ওয়াশিংটন বলছে যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে নতুন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থায় যেতে হবে। নেতানিয়াহুর অবস্থান বলছে ইসরায়েল নিশ্চিত না হওয়া পর্যন্ত সেই পরিবর্তন শুরু হতে পারে না। এই চুক্তি কার্যত ইসরায়েলকেই পরিবর্তনের সময় নির্ধারণের ক্ষমতা দেয়, ফলে একটি কূটনৈতিক প্রক্রিয়া প্রত্যাখ্যান না করেও সেটিকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা সম্ভব। ট্রাম্পের রাজনৈতিক ব্র্যান্ডের ভিত্তি হল প্রেসিডেন্টের ক্ষমতা তখনই অর্থবহ যখন তা বাস্তব ফলাফল তৈরি করতে পারে। গাজা সেই দাবির কঠিন পরীক্ষা হতে পারে, কারণ এবার প্রতিপক্ষ কোনো শত্রু রাষ্ট্র নয়, বরং যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। ট্রাম্প যদি হামাসের কাছ থেকে বড় ছাড় আদায় করতে পারেন, কিন্তু ইসরায়েলের সরকারের কাছ থেকে নিজের ঘোষিত কাঠামো মেনে নেয়ার নিশ্চয়তা আদায় করতে না পারেন, তাহলে তার শক্তিশালী আমেরিকা ধারণার সীমাবদ্ধতা স্পষ্ট হবে। শেষ পর্যন্ত প্রশ্নটি দাঁড়াবে, ট্রাম্প কি একজন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলতে পারবেন যে মার্কিন নীতিকে কোনো বিদেশি সরকার, যত ঘনিষ্ঠ মিত্রই হোক, ভেটো দিতে পারে না? যদি তিনি তা না পারেন, তাহলে বার্তাটি হবে আরও গভীর। ওয়াশিংটনের বড় সমস্যা হয়তো প্রভাবের অভাব নয়, বরং সেই প্রভাব ব্যবহারের রাজনৈতিক ইচ্ছার অভাব। কারণ শক্তি প্রয়োগের ইচ্ছা না থাকলে ক্ষমতা কেবল কাগজে থাকে। গাজার সংকট সেই বাস্তবতাকেই ক্রমশ উন্মোচিত করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।